হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 আমরা 4 থেকে শুরু করব। এর আগে কিন্তু 1, 2, 3 হয়ে গেছে, তাহলে আজকে আমরা কিন্তু 4 থেকে শুরু করব। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পরিচিত বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 আর পেজ হচ্ছে 541। আমরা শুরু করব 4-এর 1 থেকে। খুব ভালো করে দেখো, প্রথম প্রশ্ন কি আছে, বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায়, মানে 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় মানে সুদ 60 টাকা কম হয়। সুদ সে কিন্তু 60 টাকা কম পাচ্ছে, মানে 4% থেকে 3.4% হওয়ায় সে কী করতে, তার বার্ষিক সুদটা 60 টাকা কম। বলছে মূলধন, ওই ব্যক্তির মূলধন কত, মানে আসল কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে লিখবো সুদের হার কম ইকুয়াল টু, প্রথমে লিখবো সুদের হার কম, সুদের হার কম ইকুয়াল টু 4 মাইনাস 15 নিচে 4, 3.4 মানে 12 আর 3 15, 15 4, ঠিক আছে, এত পার্সেন্ট। আর লসাগু হচ্ছে 4, তাহলে 16 বিয়োগ 15, 4 4 16, 4 গেলে 15, তাহলে 1/4%। তাহলে সুদের হার কম কত, 1/4%। তার মানে 1/4 টাকা সে যদি কম পায়, তাহলে আসল হচ্ছে 100 টাকা। 1/4% মানে 100-তে সে 1/4 টাকা কম পাচ্ছে। তার মানে 1/4 টাকা কম পেলে আসল ইকুয়াল টু 100 টাকা। আমরা লিখব 1-এর নিচে 4 টাকা কম পেলে আসল ইকুয়াল টু 100 টাকা। তার সুদের হার কম হলো কত, 1/4%, মানে 100-তে 1/4 টাকা। এবার 1 হলে কত হবে, 1 হলে উল্টে যাবে, তাহলে 100 গুণন 4 আর নিচে হচ্ছে 1, এই 1/4টা ডিভাইডেড হলে উল্টে যাবে, 4 যাবে উপরে, 1 হচ্ছে নিচে। আর 60 টাকা বলছে বার্ষিক আয় 60 টাকা কম, 60 টাকা কম হলে 60 টাকা কম, অতএব 60 টাকা কম হলে আসল ইকুয়াল টু, তাহলে 100 গুণন 4 গুণন 60 এত টাকা সমান সমান 424 লেগে 3টা শূন্য। তাহলে আসল বলছে এখানে ওই ব্যক্তির মূলধন কত, তার মূলধন হচ্ছে 24,000 টাকা। আমরা অ্যান্সার লিখব মূলধন ইকুয়াল টু 24,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, 24,000 টাকা। মূলধন কত, 24,000 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক, হচ্ছে 4-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি ব্যবসায়ী এ কয়েক মাসের জন্য 600 টাকা, এ হচ্ছে কয়েক মাসের জন্য 600 টাকা এবং বি 4 মাসের জন্য 900 টাকা। বি কিন্তু 900 টাকা দিল 4 মাসের জন্য, কিন্তু এ তার মূলধন যে কত মাসের জন্য দিল সেটা কিন্তু বললো না। বলছে কয়েক মাসের জন্য 600 টাকা দিল এ, আর বি হচ্ছে 4 মাসের জন্য দিল 900 টাকা। বলছে যদি লভ্যাংশের 5/11 অংশ, মানে 11 ভাগের মধ্যে 5 ভাগ কত এর প্রাপ্য হয়ে থাকে, মানে এর লাভ যদি হয়ে থাকে, তবে এ এর টাকা কত মাসের জন্য নিয়োজিত ছিল, তবে এর টাকা কত মাসের জন্য নিয়োজিত ছিল সেটা আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলছি, যে টাকা
যত মাস খাটবে আমরা তত দিয়ে কিন্তু গুণ করব। আর একটা জিনিস মনে রেখে দিবে যে লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হবে। মূলধনের যে অনুপাত হবে আর লভ্যাংশের অনুপাত দুটা কিন্তু সমান হবে। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি যে এ এর 600 টাকা এক্স মাস খাটে। আমরা লিখছি এ এর 600 টাকা এক্স মাস খাটে, অতএব মোট ইকুয়াল টু মোট, এখানে হচ্ছে ধরি এ এর 600 টাকা এক্স মাস খাটে, অতএব মোট ইকুয়াল টু 600 গুণন এক্স সমান সমান 600 এক্স টাকা। আমি একটা কথা বলেছি যে টাকা যত মাস খাটবে আমরা কিন্তু তত দ্বারা গুণ করব, কিন্তু মাসের সংখ্যা দ্বারা আমরা কিন্তু মূলধনকে কি গুণ করব। ঠিক আছে, এবার বি এর 900 টাকা 4 মাস খাটে, লিখব বি এর 900 টাকা 4 মাস খাটে, অতএব মোট ইকুয়াল টু 900 গুণন 4 এত টাকা সমান সমান 3600 টাকা। কমপ্লিট। এবার কিন্তু আমরা লাভ ধরে নিচ্ছি, ধরি মোট লাভ ইকুয়াল টু 11 টাকা। আমি ধরে নিচ্ছি ধরি মোট লাভ ইকুয়াল টু 11 টাকা। তাহলে আমি কিন্তু মোট লাভ ধরে নিলাম 11 টাকা, 11 টাকা কিন্তু ধরলাম মোট লাভ, অতএব এ লাভ ইকুয়াল টু, অতএব এ এর লাভ ইকুয়াল টু, তাহলে 11 গুণন 5-এর নিচে 11, তার মানে হচ্ছে 5 টাকা। তাহলে এর লাভ হচ্ছে 5 টাকা, 11 টাকার মধ্যে এর লাভ হচ্ছে 5 টাকা, তাহলে বি এর লাভ কত? 11 বিয়োগ 5, 6 টাকা। আমি কিন্তু ধরে নিচ্ছি, এটা কিন্তু আমি ধরেছি কিন্তু যে মোট লাভ হচ্ছে 11 টাকা, তার মধ্যে 5-এর 11 অংশ হচ্ছে এর লাভ, তার মানে এর লাভ কত? 5 টাকা। তাহলে বি এর লাভ কত হবে? 11 থেকে 5 বাদ দিয়ে বাকি যেটা সেটা হচ্ছে বি এর লাভ, অতএব বি এর লাভ ইকুয়াল টু বি এর লাভ ইকুয়াল টু 11 মাইনাস 5 ইকুয়াল টু 6 টাকা। তাহলে আমি কিন্তু এটা ধরে নিছি যে মোট লাভ হচ্ছে 11 টাকা, তাহলে 11 টাকার মধ্যে এর লাভ হচ্ছে 5 টাকা আর বি এর লাভ হচ্ছে 11 বিয়োগ 5 মানেই হচ্ছে 6 টাকা। এবার এই যে লাভ আর এই যে মূলধন এই দুটো কিন্তু সমান হবে, মানে অনুপাতটা কিন্তু সমান। মূলধনের অনুপাত আর লাভের অনুপাত শর্তানুসারে দুটো কিন্তু সমান, মনে রেখে দিবে কিন্তু। তাহলে একবার শর্তানুসারে এইবার মূলধন এখানে হচ্ছে 600x আর বি এর হচ্ছে 3600 ইকুয়াল টু এর লাভ হচ্ছে 5, এর লাভ হচ্ছে 5 টাকা আর বি এর লাভ হচ্ছে 6। ঠিক আছে, এবার আমরা কিন্তু বজ্র গুণন করছি, তাহলে এখানে হচ্ছে 600x গুণন 6 আর এদিকে কিন্তু 3600 গুণন 5। আমরা কিন্তু বজ্র গুণন ক্রস গুণন করলাম, আগে এই দিকে গুণ করলাম মানে গুণ চিহ্ন দিয়ে রাখলাম আর এই দিকে গুণ করলাম। ঠিক আছে, অতএব x ইকুয়াল টু এটা উপরে থাকবে 3600 গুণন 5 আর 600 আর 6 নিচে যাবে, তাহলে 600 গুণন 6, দুটো শূন্য কাটছি, 6 দিয়ে 36কে কাটলে 6, 6 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 5। বলছে তবে এর টাকা কত মাসের জন্য নিয়োজিত ছিল? আমরা কিন্তু ধরে নিছি যে এর 600 টাকা এক্স মাস কাটে, তাহলে এর মূলধনটা 5 মাসের জন্য নিয়োজিত ছিল। এক্স এর মান মানি হচ্ছে এ কত টাকা
কত মাসের জন্য, এ কত মাসের জন্য নিয়োজিত করছে, সেটাই হচ্ছে এক্স এর মান। তাহলে লিখবো যে অতএব এ এর মূলধন নিয়োজিত ছিল ইকুয়াল টু 5 মাস। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর মূলধন নিয়োজিত ছিল 5 মাস। ঠিক আছে, খুব ভালো কথা। দেখো তাহলে তোমরা কিন্তু একটা কথা অবশ্যই মনে রেখে দিবে যে টাকা যত মাস খাটবে আমরা সেই মাসের সংখ্যা দ্বারা কিন্তু মূলধনকে গুণ করব, মানে যে টাকা যত মাস খাটে তত দ্বারা গুণ করব। আর একটা জিনিস, মূলধনের অনুপাত আর লাভের অনুপাত শর্তানুসারে দুটো কিন্তু সমান। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 4-এর 3 নম্বর বলছে x-3 জন লোক 2x+1 দিনে যে কার্য সম্পন্ন করে এবং 2x+1 জন লোক x+4 দিনে যে কার্য সম্পন্ন করে তাদের অনুপাত যদি 3:10 হয় তবে এক্সের মান কত। এখানে দিন আর জন আমরা কিন্তু গুণ করব। এই দিন আর জনের অনুপাতের সঙ্গে কিন্তু 3:10 কী হবে, সমান হবে শর্ত অনুসারে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে শর্তানুসারে x-3 গুণন ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেটে 2x+1 বাই হচ্ছে 2x+1 ইন্টু x+4 ইকুয়াল টু এই অনুপাতের সঙ্গে সমান হবে, মানে 3/10। দিন আর কাজ তার মানে অংশ, এই দুটো গুণফল ইস্টু এখানে এই দুটো গুণফল শর্তানুসারে এই অনুপাতের সঙ্গে কী হবে, সমান হবে। দেখো এই দুটো 2x+1 কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে x-3 তার নিচে x+4 ইকুয়াল টু 3/10। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, ক্রস গুণন 10 দিয়ে গুণ করছি, তাহলে এখানে হবে 10x-30 ইকুয়াল টু এখানে হবে 3x+12। এবার এক্সগুলোকে আমরা কিন্তু বাম দিকে নিয়ে আসবো, আর এক্স ছাড়াগুলো আমরা ডান দিক করে দেবো। 3xটা এপারে আসবে, তাহলে 10x-3x আর এখানে হচ্ছে 12+30। 10x টা 3x বাদ দিলে এখানে 7x, এটা হচ্ছে 7x, আর 30 আর 12 হচ্ছে 42। অতএব x ইকুয়াল টু 42-এর নিচে 7 কাটলে হচ্ছে 6। অতএব বলছে x এর মান, তাহলে লিখবো x এর মান ইকুয়াল টু 6। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে জন আর দিন গুণ করব। এই জন আর দিনের গুণফলের সঙ্গে কিন্তু এই অনুপাত, মানে তারা যে কার্য সম্পন্ন করে সেই অনুপাতটা কী হবে, সমান হবে। দিন আর জন গুণ করলেই কিন্তু আমরা সেই কার্য পাবো, কত কার্য করলো, এতজনও এত দিনে করে, দুটো গুণ করলেই আমরা কার্য পাবো। শর্ত অনুযায়ী সেটার সঙ্গে 3:10 মানে 3/10 কী হবে, সমান হবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। বলছে √5 + √3 এবং √6 + √2 বলছে এর মধ্যে কোনটি বড়। আমরা কিন্তু দুটা রাশিকেই কিন্তু বর্গ করব, তারপর আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। আমরা দুটা রাশির কি করব, বর্গ। দেখো এখানে আছে এটা √5 + √3, এর আমরা কি স্কোয়ার করব, স্কোয়ার। তার মানে এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a² √5 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2 × √5 × √3
প্লাস রুট থ্রি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা রুট 5 তার স্কোয়ার করি তাহলে কিন্তু 5, আর রুট দিয়ে তার স্কোয়ার করলে কিন্তু রুটটা উঠে যাবে, প্লাস এটা হচ্ছে 2 রুট 15, রুট 5 আর রুট 3 গুণ করলে রুট 15, আর প্লাস এখানে হচ্ছে 3 রুট 3 স্কোয়ার 3 সমান সমান 5 3 8, 8 প্লাস 2 রুট 15। তাহলে প্রথম রাশি আমার হচ্ছে রুট 5 প্লাস রুট 3 তার স্কোয়ার হচ্ছে 8 প্লাস 2 রুট 15। এবার দ্বিতীয় রাশি হচ্ছে রুট 6 প্লাস রুট 2, এর আমরা কিন্তু স্কোয়ার করছি, এটাও কিন্তু একই, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এরকম দেখো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার রুট 6 স্কোয়ার মানে 6, 6 দুগুণ 12, তাহলে 2 রুট 12, 6 দুগুণ 12 রুট 12, আর প্লাস 2 সমান সমান 6 2 8, 8 প্লাস 2 রুট 12। এবার দেখো আমরা নিজেরাই বুঝতে পারবো এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এটা আছে প্লাস 2 রুট 15, এটা আছে প্লাস 2 রুট 12, তাহলে কিন্তু আমার এটাই হচ্ছে বড়, এটা 2 রুট 15 2 রুট 12, মানে 2 রুট 15 2 রুট 12 থেকে কিন্তু বড়। তার মানে 2 রুট 15 গ্রেটার দেন 2 রুট 12, এই 2 রুট 12 থেকে 2 রুট 15 কিন্তু বড়, অতএব এটাই হচ্ছে বৃহত্তম। অতএব বড় সংখ্যা ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 3, রুট 5 প্লাস রুট 3, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মনের কাছে এইভাবে করবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4-এর 6 নম্বর বলছে 12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক দেওয়া আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত? দুটো বৃত্তের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা সরল সাধারণ স্পর্শক এঁকে নিচ্ছি। খুব ভালো করে দেখো, ঠিক আছে, নাম দিয়েছি এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত। এই দুটো বৃত্তের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেমি আর 4 সেমি। এটা হচ্ছে 12 সেমি আর ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি। এবার আমি এটাকে সমদ্বিখণ্ডিত করব, এটাকে আমি সমদ্বিখণ্ডিত করছি। ঠিক আছে, এবার এই যে ব্যাসার্ধ, এই মাপটা আমি এখান থেকে ভিতরে কেটে নেব। এটা হচ্ছে 4 সেমি, 4 সেমি ভিতরে কেটে নিচ্ছি। এ বি, এখানে নাম দিচ্ছি সি, এটা হচ্ছে ডি, এখানে নাম দিচ্ছি টি। এই সি বিন্দু থেকে 4 সেমি কেটে নিচ্ছি। মনে করো 4 সেমি কাটলাম, 12 মধ্যে 4, ঠিক এখানে কাটলাম। এটা হচ্ছে 4 cm আর এটা হচ্ছে 8 cm। টোটাল এসি হচ্ছে 12 সেমি। এসি কত? 12। একটু লিখে নিচ্ছি যে এসি ইকুয়াল টু 12 সেমি, আর ওখানে বিডি ইকুয়াল টু 4 সেমি। ঠিক আছে, এখানে যে কাটলাম এ বি সি ডি, এখানে নাম দিচ্ছি ই, তাহলে সিই ইকুয়াল টু 4 সেমি। তাহলে এই ইকুয়াল টু 12 মাইনাস 4, তার মানে 8 সেমি। তাহলে এটা কিন্তু 8 সেমি, এটা কিন্তু 4 সেমি। ঠিক আছে, এইবার যখন আমরা এখানে বসাবো এই মাপ নিয়ে কিন্তু একটা চাপ আঁকাবো, চাপ এখানে বসে এই মাপটা কিন্তু একটা এভাবে চাপ আঁকাবো।
তাহলে আমরা কিন্তু প্রথমে এখানে বসে এই মাপনে একটা চাপ আঁকাবো, কাটলাম, এইবার এইভাবে এখানে যুক্ত করে দেবো, ঠিক আছে। তাহলে এটা এই যে এইটুকু এই পর্যন্ত এটা হচ্ছে 8 cm, এখানে নাম দিচ্ছি এফ, এফ হচ্ছে 8 cm, এফ ইকুয়াল টু 8 সেমি। এবার আমরা এটা কিন্তু যোগ করছি এর সঙ্গে যোগ করছি, এর সঙ্গে যোগ করলাম, আবার এই মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে নেব, এই মাপেই কিন্তু আমরা কেটে নেব, আবার এখানে যোগ করব। আমরা কিন্তু এই মাপটা কিন্তু এখান থেকে এখানে কেটে নেব, এটাই হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এখানে দিচ্ছি জি এইচ, এই জি এইচ হচ্ছে নির্ণীয় সরল সাধারণ স্পর্শক। লিখব জি এইচ হলো নির্ণীয় সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। এখানে হচ্ছে এই বি এফ মানে এফ বি আর জি এইচ সমান, এখানে কিন্তু এফ বি ইকুয়াল টু জি এইচ, আমরা কিন্তু এই মাপটাই কিন্তু এখান থেকে কিন্তু কেটে নিছি, নিয়ে তারপর কিন্তু যোগ করছি, এখানেও কিন্তু এইচ বি যুক্ত করছি, ঠিক আছে। তাহলে আমরা এই যে ত্রিভুজ এ বি এফ, এই ত্রিভুজের এ বি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আর এই হচ্ছে 8, এই 8, আর সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আছে 15, তার মানে বিই বা এফ বি ইকুয়াল টু 15 সেমি, এটা দেওয়া আছে 15 সেমি, এফ বি দেওয়া আছে 15 সেমি। তাকে আমাকে কিন্তু অতিভুজ মানে অতিভুজটা কিন্তু বের করতে হবে। ত্রিভুজ এ বি এফ এর এ বি হচ্ছে অতিভুজ, আর এই হচ্ছে লম্ব, আর বিএফ হচ্ছে ভূমি। আমরা দেখছি ত্রিভুজ এ বি এফ, এর অতিভুজ ব্র্যাকেটে এ বি ইকুয়াল টু কত বের করতে হবে। আচ্ছা, আবার লিখছি ত্রিভুজ এ বি এফ এর লম্ব ব্র্যাকেট হচ্ছে এ এফ ইকুয়াল লম্ব এফ হচ্ছে 8 সেমি, এটা 8 সেমি, মানে এই মাপটা কিন্তু এখানে কেটে নিছি, এখান থেকে 4 কাটছি, তাহলে এটা 8, এই 8 মাপ এখান থেকে কাটছি, ঠিক আছে। এবার চলে আসতেছি ভূমি, ত্রিভুজ এ বি এফ এর ভূমি ব্র্যাকেটে হচ্ছে বিএফ ইকুয়াল টু হচ্ছে বিএফ হচ্ছে কত 15 সেমি, এটা হচ্ছে 15 সেমি, ভূমি হচ্ছে 15 সেমি। তাহলে আমাকে কিন্তু অতিভুজ বার করতে হবে। আমরা লিখবো যে এ বি ইকুয়াল টু রুটের মধ্যে এ এফ স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার, মানে অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার এফ এর মান হচ্ছে 8, তার হোল স্কোয়ার প্লাস 15 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে সেমি, এখানে হচ্ছে একক, 8 8 64 প্লাস 225, এবার রুটের মধ্যে 5 4 9 8 সমান 17 সেমি। তাহলে এখানে কেন্দ্র দ্বয়ের দূরত্ব 17 সেমি। আমরা অ্যান্সার লিখছি যে কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব, এখানে লিখছি উত্তর, এখানে লিখছি যে কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু 17 সেমি। এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 17 সেমি। তাহলে আমরা এই ত্রিভুজটা করব। এই ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, মানে এ বি হচ্ছে অতিভুজ, এ এফ হচ্ছে লম্ব, আর বিএফ হচ্ছে ভূমি। এই লম্বার ভূমি তুমি এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, এটা কোনো ব্যাপার না, কিন্তু অতিভুজ কিন্তু এ বি, ওই বিকে কিন্তু অতিভুজ ধরতে হবে, আর বাকি ধরে তুমি যেটা লম্ব যেটা ভূমি ধরো। তাহলে এটা কিন্তু 8, যেহেতু এই মাপটা আমি এখান থেকে কাটছি, এই মাপ এটা এখান থেকে 4 মাপে কাটে নিচ্ছে, আর এটা হচ্ছে 8, টোটাল 12, তাহলে এটা 8। ঠিক আছে, তাহলে চলে আসতেছি এবার নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 7 নম্বর। প্রদত্ত চিত্রে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। বলছি এই ইকুয়াল টু 2AD হলে ডিবি ইস টু ইসি এর মান কত? তাহলে আমরা কিন্তু একটা সরলরেখা টানবো। এটা হচ্ছে বলছে এবি বিসি বাহুর সমান্তরাল, এটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই, একটা ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এখানে দেওয়া আছে এই ইকুয়াল টু 2AD, এই ইকুয়াল টু 2AD। আমি একটা কথা বলছি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আমরা কিন্তু এটা জানি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, অথবা কোনো সরলরেখা ত্রিভুজের দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করলে ওই সরলরেখা তৃতীয় বাহুর কী হবে? সমান্তরাল হবে, বিপরীত। ঠিক আছে, তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই এবি আর এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে সমানুপাতে বিভক্ত করে। তার মানে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে, নট সমান, সমানুপাতে বিভক্ত করে। মানে এডি বাই ডিবি আমরা লিখব যে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। তাহলে খুব ভালো করে মনে রাখা দেবে যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এইবার আমরা লিখছি এই সমান 2AD, তাহলে এখানে আছে এডি আর এখানে আছে হচ্ছে ডিবি ইকুয়াল টু এই সমান হচ্ছে 2AD আর এখানে হচ্ছে ইসি। কমপ্লিট। এখানে এর মান বসিয়ে দিলাম আমরা 2AD, এর মান হচ্ছে 2AD। এবার আমরা দুই দিক থেকে এডি উঠিয়ে দেব, তাহলে এখানে থাকবে একের নিচে হচ্ছে ডিবি আর এখানে হচ্ছে 2-এর নিচে হচ্ছে ইসি। এবার আমাকে বার করতে ডিবি। এবার আমরা করব কি, এই ডিবি এবার নিয়ে যাব, মানে ডিবির নিচে ইসি আমার লিখব হচ্ছে ডিবি বাই ইসি ইকুয়াল টু একের নিচে 2। আবার তুমি বজ্র গুণন করো, একই হবে কিন্তু। ঠিক আছে, আমি এটা মুছে বজ্র গুণন করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা গুণ করলে হচ্ছে 2DB ইকুয়াল টু ইসি, 2DB ইকুয়াল টু ইসি। এবার ইসিটা এবার নিয়ে আসবো, তাহলে ডিবি তার নিচে হচ্ছে ইসি আর 2 ওপার নিয়ে যাবো, তাহলে একের নিচে 2, অতএব ডিবি ইস টু ইসি ইকুয়াল টু 1:2। তাহলে ডিবি ইস টু ইসি সমান কত? 1:2। এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো করে লক্ষ্য করবে, তাহলে কিন্তু মনে রাখা দেবে যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা
ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এটা কিন্তু ফর্মুলা মনে রেখে দেবে। এবার চলে আসতেছি আমি নেক্সট 8 নম্বর বলছে একটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ, মানে আগের যে ব্যাসার্ধ ছিল, যদি আগে ব্যাসার্ধ আর থেকে এখন ব্যাসার্ধ হচ্ছে 2r, ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে, উচ্চতা আগে যদি h থাকে এখন উচ্চতা হবে h/2, অর্ধেক করা হলে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h, মানে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। পরিধি ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু h, মানে 2πr/h। পার্শ্বতলের কি পরিবর্তন হবে সেটা আমাকে বের করতে হবে। আমি একটা ছবি দেখে দিচ্ছি। প্রথমে মনে হয় একটা চোঙ, একটা চোঙ, এর ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর একক, আর উচ্চতা হচ্ছে h একক। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আর ধরি উচ্চতা ইকুয়াল টু h একক। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা, বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। দেখব পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr ইন্টু h বর্গ একক, 2πr/h বর্গ একক। এবার আরেকটা চোঙ, এবার ব্যাসার্ধ হচ্ছে 2r একক, ব্যাসার্ধ হচ্ছে 2r একক, আর উচ্চতা হচ্ছে h/2 একক, উচ্চতা হচ্ছে h/2 একক, ব্যাসার্ধ হচ্ছে 2r একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ কিন্তু উচ্চতা অর্ধেক, আগেবার h হলে এখন h/2, আর ব্যাসার্ধ আগে যদি r থাকে তাহলে এখন হবে 2r। লিখব ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক, আর ধরি উচ্চতা ইকুয়াল টু h/2 একক। তাহলে আমরা আবার বক্রতলের ক্ষেত্রফল বার করবো। অতএব বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতল লিখছি, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু 2r ইন্টু h/2, এখানে উচ্চতা হচ্ছে h/2, ব্যাসার্ধ হচ্ছে 2r আর 2π। তাহলে এই 2 আর এই 2 কাটবে, এত বর্গ একক সমান সমান গুণ করলে 2πr/h। তাহলে দেখো এখানে কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, আগেও যা ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল, আগে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, এখনও পার্শ্বতলের ক্ষেত্রফল, দুটোই কিন্তু সমান। ঠিক আছে, আমরা লিখব যে পার্শ্বতলের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এখানে পার্শ্বতল আর পার্শ্বতলে কোনো ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনের হার, অতএব ক্ষেত্রফলের পরিবর্তনের হার ইকুয়াল টু 0%। তাহলে ক্ষেত্রফলে যে পরিবর্তন হবে সেটা হচ্ছে 0%, পরিবর্তনের হার কত? 0%। তাহলে মনে রেখে দিবি যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h,
2πr/h, মানে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। হচ্ছে 4-এর 9 নম্বর, হচ্ছে একটি শঙ্কু আকৃতির ফ্লাক্সের উচ্চতা 4 সেমি। একটা ফ্লাক্স আছে, তার উচ্চতা হচ্ছে 4 ডেসিমি এবং তির্যক উচ্চতা 5 ডেসিমি। বলছে ওই ফ্লাক্সের মধ্যে কি পরিমাণ জল ধরবে, তার মানে আমাকে কিন্তু আয়তন বার করতে হবে। আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3πr²h, মানে চুঙ্গের আয়তনকে 3 দিয়ে ভাগ করলে শঙ্কুর আয়তন পাওয়া যায়। চুঙ্গের আয়তন হচ্ছে πr²h, তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি মানে ডিভাইডেড 3, তাহলেই কিন্তু শঙ্কুর আয়তন। ঠিক আছে, মনে রেখে দিবে। তাহলে আমাকে কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে উচ্চতা মানে h দেওয়া আছে, আর তির্যক উচ্চতা মানে l দেওয়া আছে। আমাকে কিন্তু ব্যাসার্ধ বের করতে হবে, আর কিন্তু প্রথমেই আমাকে বের করতে হবে। আমি একটু দেখা দিচ্ছি, একটা শঙ্কু, এটা একটা শঙ্কু, এই একটা শঙ্কু, এই শঙ্কুর উচ্চতা, এই উচ্চতা দেওয়া আছে হচ্ছে 4 ডেসিমি, উচ্চতা 4 ডেসিমি। আর তির্যক উচ্চতা, এই যেটা হচ্ছে তির্যক উচ্চতা, দেওয়া আছে হচ্ছে 5 ডেসিমি। তাহলে আমাকে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর ডেসিমি, এটা কত সেটা বের করতে হবে। এই ব্যাসার্ধ কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখছি উচ্চতা, ব্র্যাকেটে h, উচ্চতা হচ্ছে সমান সমান 4 ডেসিমি। তারপর লিখছি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেট হচ্ছে l ইকুয়াল টু 5 ডেসিমি। ব্যাসার্ধ ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু প্রশ্নমত। তাহলে আমাকে প্রথমে হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আর সমান রুটের মধ্যে l² মাইনাস h², মানে তির্যক উচ্চতা তার স্কোয়ার মাইনাস উচ্চতা তার স্কোয়ার, ব্যাসার্ধ ইকুয়াল টু। তাহলে আমরা লিখবো আর ইকুয়াল টু রুটের মধ্যে l² মাইনাস h², এত একক, সমান সমান রুটের মধ্যে l হচ্ছে 5 তার হোল স্কয়ার আর 4 তার হোল স্কয়ার, রুটের মধ্যে 25 মাইনাস 16, এত একক, তার মানে হচ্ছে 3 একক। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ লিখছি, ব্যাসার্ধ ইকুয়াল টু 3 ডেসিমি, একক না, এটা হচ্ছে ডেসিমি, ডেসিমি, 3 ডেসিমি, 3 ডেসিমি কমপ্লিট। এবার আমরা কিন্তু বের করব আয়তন, বের করব যে অতএব আয়তন ইকুয়াল টু 1/3πr²h ঘন একক। এটা কিন্তু ফর্মুলা 1/3πr²h ঘন একক। তাহলে 1/3 ইন্টু 22/7, এবার আর এর মান হচ্ছে 3, ব্যাসার্ধ কিন্তু 3 ডেসিমি, 3 গুণন 3, 3 গুণন 3 গুণন উচ্চতা, উচ্চতা হচ্ছে 4 ঘন ডেসিমি। এই একটা 3 কাটা যাবে, 3-এর সঙ্গে 3 কাটলো, তাহলে এখানে থাকলো হচ্ছে 22 গুণন 12 তার নিচে 7, এত ঘন ডেসিমি। তাহলে 22 আর 12 গুণ করতে হবে, 12 দুগুণ 24-এর 4, হাতে থাকলো 2, 12 দুগুণ 24, 25, 26, তার নিচে 7 সমান সমান 3 7 21, 3 7 21, 4 44, 6 7 42, 6 7 42, 2-এর 7, 36 পূর্ণ 2-এর 7, 12 দুগুণ 24-এর 4, হাতে আছে 2, 12 24, 25, 26, 3 7 21, 22 23, 24, 25, 26, 5 54, ও 7 7 49,
749 বাঁচলো হচ্ছে 5, তাহলে 37.5 ঘন ডেসিমি, 37.5 ঘন ডেসিমি। আমরা লিখবো যে এখানে বলছে যে কি পরিমাণ জল ধরবে, অতএব জল ধরবে ইকুয়াল টু, অতএব জল ধরবে ইকুয়াল টু 37.5 ঘন ডেসিমি। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট, খুব ভালো। তাহলে আমাকে আয়তন বার করতে হবে। 12 × 24 = 2, 12 × 24 = 26, 3 × 7 = 21, বাঁচলো হচ্ছে 5, 54, 7 × 7 = 49। ঠিক আছে, 37.5 ঘন ডেসিমি। এবার চলে আসতেছি নেক্সট 4 × 10। যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 হয়, তবে থিটার মান কত? থিটার মান কত? তাহলে আমরা প্রথমেই আমরা উভয় পক্ষে কিন্তু বর্গ করব, উভয় পক্ষে বর্গ। দেখো এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, উভয় পক্ষে বর্গ। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করছি। তাহলে এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে আমি সাজিয়ে লিখছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 2। আর √2 স্কোয়ার কিন্তু 2 হবে। √2 স্কোয়ার সমান 2, মানে স্কোয়ার করলে রুট উঠে যায়। এবার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, এর মান হচ্ছে 1, 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 2। এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার যে এটা সমান কিন্তু 1, এর মান হচ্ছে 1, এবং 1টাকে ওপার করে দিচ্ছি। এপার থাকবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 2 বিয়োগ 1, এই 1 ওপারে গেলে কিন্তু মাইনাস হবে। অতএব 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা কিন্তু সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার করছি। সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার মাইনাস 4 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা একটা বীজগণিত ফর্মুলা। a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এবার এর মান বসাচ্ছি। এর মান হচ্ছে √2 তার হোল স্কয়ার মাইনাস 2 গুণন 1। তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু 0, √2 স্কয়ার 2, আর 2 আর 1 গুণ করলে কিন্তু 2। ঠিক আছে, এখানে 2 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, 2 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, তার মানে 2। তার মানে আমরা এখানে স্কোয়ার তুলে দিচ্ছি। তার মানে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। এবার এই দুটাকে আমরা কিন্তু পাশাপাশি লিখছি। একটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, আর সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। আমরা কিন্তু সমাধান করছি, সমাধান এই দুটো কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে 2 সাইন থিটা ইকুয়াল টু √2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু √2 এর নিচে 2, √2 এর নিচে 2, এই 2টা নিচে যাবে, ডিভাইডেড, ইনটু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড। তাহলে এখানে হচ্ছে সাইন থিটা
এবার আমরা 2কে ভাঙছি, এই 2কে লিখছি √2 ইন্টু √2। এই √2 আর √2 গুণ করলে কিন্তু 2 হবে, √2 আর √2 গুণ করলে √4, তার মানে হচ্ছে 2, একটা কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1/√2, আর 1/√2 মানে সাইন 45 ডিগ্রি। লিখবো সাইন থিটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। অতএব থিটা, দুই দিক থেকে সাইন উঠে যাবে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এর অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো খুব ভালো করে দেখো, আমরা কিন্তু এর ফর্মুলা বের করি, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তার মানে এটাকে যদি আমরা ভাঙি, এটাকে ভাঙলে কি হবে 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটাকে এই 4কে ভাঙে এভাবে লেখা যায়, এর মান হচ্ছে 1, তার সাথে 2 গুণন এই 2 সাইন ইন্টু কসের মান 1। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্ক 4-এর 11 নম্বর। বলছে একটি কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের সংখ্যার সমষ্টি হচ্ছে 4, মানে 43,932। ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে সংখ্যার সমষ্টি 43,932। বলছে কোনটির মান কত? আমরা কোনটির মান কিন্তু ধরে নিচ্ছি ডিগ্রিতে ডি, ধরি কোনটির মান হচ্ছে ডিগ্রিতে হচ্ছে ডি, ধরি কোনটির মান ইকুয়াল টু ডি, মানে ডিগ্রিতে হচ্ছে ডি। এবার হচ্ছে মিনিট, মানে 60 মিনিটে, তো কোনটির মান মিনিটের ক্ষেত্রে কি ডিগ্রি কী হবে? 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ডিগ্রি। কোনটির মান মিনিটে ইকুয়াল টু ডি গুণন 60, তার মানে হচ্ছে 60 ডি। যখন মিনিটে করতে হবে তাকে 60টা গুণ করব, 60 ডি। এবার যদি আমরা সেকেন্ড করি, মানে ডিগ্রিকে যদি সেকেন্ড করি, সে তাহলে কী হবে 60 গুণন 60, 60 মিনিট আবার 1 ডিগ্রি, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সেকেন্ডে কোনটির মান ইকুয়াল টু 60 ইন্টু 60 ইন্টু ডি, তার মানে 3600 ডি। মিনিটে হচ্ছে 60 ডি, আর এমনি কোনটির মান ধরে নিচ্ছি আমি ডিগ্রিতে ডি। তাহলে এই তিনটার সমষ্টি হচ্ছে 43,932। শর্তানুসারে লিখব, শর্তানুসারে ডি প্লাস 60 ডি প্লাস 3600 ডি ইকুয়াল টু 43,932। এটা আমরা যদি যোগ করি 3600 আর 60, 3660 61, তার মানে 3661 ডি, 3661 ডি ইকুয়াল টু 4,3932। অতএব ডি ইকুয়াল টু 43,932, আর তার নিচে হচ্ছে 3661। আমরা অনুযায়ী ভাগ করি, 3661 দিয়ে 43,932। প্রথমে একবার দিচ্ছি, একবার দিলে 3661, একবার দিচ্ছি, তাহলে 1 আছে কত, 3 হবে 2, 3 6 6 7 8 9 10 11 12 13, 7 কেটে আসলো 2। এবার যদি 2 বার দিই, 2 1 2, 6 2 12 2 7, আমি দেখো তার মানে 12, ডি সমান হচ্ছে 12। অতএব কোনটির মান ইকুয়াল টু 12 ডিগ্রি। কোনটির মান কত হবে? 12 ডিগ্রি।
ঠিক আছে, তাহলে মনে রাখা দিবি যে 60 মিনিটে 1 ডিগ্রি, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা যদি ডিগ্রিকে যদি সেকেন্ড করি 60 × 60, মানে 3600 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 3600 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে। আর সেকেন্ডকে ডিগ্রি করতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে। আর মিনিটকে যদি আমরা ডিগ্রি করতে যাই তাহলে 60 দিয়ে ভাগ, আবার ডিগ্রিকে যদি মিনিট করি তাহলে 60 দ্বারা গুণ। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 12 নম্বর হচ্ছে 3টি সংখ্যা 12, 15 এবং 20 এর পরিসংখ্যা হলো যথাক্রমে 12-র হচ্ছে x+2, 15-র হচ্ছে x এবং 20-র হচ্ছে x-1। হচ্ছে এই তথ্যটির গড় দেওয়া আছে, গড় হচ্ছে 14.5 হলে হচ্ছে x এর মান কত। তাহলে আমরা প্রথমে গড় বের করব। গড় বের করতে গেলে আমরা এই সংখ্যা দ্বারা পরিসংখ্যাকে গুণ করে ডিভাইডেড পরিসংখ্যা সমষ্টি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি সংখ্যা 3টির গড়, সংখ্যা 3টির গড় ইকুয়াল টু, সংখ্যা 3টির গড় ইকুয়াল টু, তাহলে এখানে 12 আর ব্র্যাকেটে হচ্ছে x+2 প্লাস 15 × x প্লাস 15 × x প্লাস আরেকটা হচ্ছে 20 আর ব্র্যাকেটে হচ্ছে x-1। আর নিচে পরিসংখ্যার সমষ্টি, আর নিচে পরিসংখ্যা হচ্ছে একটা হচ্ছে x+2 প্লাস x প্লাস x-1। ঠিক আছে, এটা হচ্ছে গড়। আর সমান সমান উপরে হচ্ছে 12x প্লাস 24 প্লাস 15x প্লাস 20x মাইনাস 20। আমরা 12 দিয়ে গুণ করলে 12x, 12 দিয়ে গুণে 24, 15x, আর এখানে 20 আর x গুণ করলে 20x মাইনাস 20। আর নিচে হচ্ছে 3x, আর 2-তে 1 বিয়োগ প্লাস 1। এখানে হচ্ছে 3x আর 2-এর থেকে 1 বিয়োগ করলে 1। এবার উপরে দেখো 15, 20, তাহলে এখানে 15 আর 20 35, 47, তাহলে 47x আর 24 থেকে 20 বাদ প্লাস 4, আর নিচে হচ্ছে 3x প্লাস 1। আর শতাংশে এটা ইকুয়াল টু 14.5। এখানে কিন্তু গড়, এই তথ্যটির গড় দেওয়া আছে 14.5, আর আমাদের গড় হচ্ছে 47x প্লাস 4/3x প্লাস 1। এবার লিখব শর্তানুসারে, শর্তানুসারে 47x প্লাস 4 আর নিচে 3x প্লাস 1 ইকুয়াল টু 14.5, নিচে একটা 1। তাহলে আমরা কিন্তু বজ্রের গুণ আগে এইদিকে গুণ করছি, তাহলে 47x প্লাস 4 এটা গুণ করলে 3 × 4 = 42, 43, তাহলে 43.5x প্লাস 14.5। 1 দিয়ে রেখে গুণ করলে 14.5, আর 3 দিয়ে রেখে গুণ করলে 43.5। এবার এক্সগুলো বাম দিক আর এক্স ছাড়া ডান দিক, তাহলে 47x মাইনাস 43.5x, এখানে হচ্ছে 14.5 মাইনাস 4। এবার এখানে করছি, এবার 47 থেকে 43.5 আমি 44 ধরছি, 44 ধরলে 45, 3, 47 মানে 3.5। 47 থেকে 43.5, তাহলে 0.5, তাহলে 1, 4 আর 3, তাহলে 3.5, 3.5x, 3.5x, আর এখান থেকে সমান সমান 10.5। এখান থেকে 14.5 থেকে 4 বাদ দিলে 10.5, 14.5 থেকে 4 বাদ 0.50, 10.5, এটা কিন্তু বিয়োগ। অতএব x ইকুয়াল টু উপরে হচ্ছে 105 আর নিচে হচ্ছে 35। দশমিক দুটো কিন্তু উঠে গেল, এই দুই দিককার দশমিক কিন্তু উঠে যাবে।
তিন পাঁচে 15, তাহলে কাটছে হচ্ছে 3। তাহলে এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 3। আমরা লিখব এক্সের মান ইকুয়াল টু 3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখা দেবে যে সংখ্যা দিয়ে আমরা পরিসংখ্যাকে গুণ করে তার সমষ্টি করব, সেই সমষ্টিকে পরিসংখ্যার সমষ্টিতে ভাগ করলেই আমরা কিন্তু গড় পেয়ে যাব। এটা কিন্তু মনে রেখে দেবে। ঠিক আছে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু, আর তোমাদের পরিচিত জানাশোনা বন্ধুদেরকে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে সুবিধা হবে। এরপর থেকে আমরা শুরু করব 5, 6, 7, 8। এর পরের দিন আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার 11-র কিন্তু 5, 6, 7, 8 করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।